নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের বাকি যে 6টা রাশি আছে যাদের রেসপেক্টিভ লগ্ন, তাদের ক্ষেত্রে কি অ্যাবস্ট্রাক্ট ফল দিতে পারে তার উপরে মুখ্যত আলোচনাটা হবে। আলোচনা শুরুর একদম প্রাককালে আপনাদের বলে দিই যে গতদিন আলোচনায় আমাকে বহু মানুষ প্রশ্ন করেছিলেন, ফোন করেছিলেন যে দাদা আপনি যেটা বলছেন সেটা কি রাশি ধরে করা যাবে। আমি আলোচনার একদম শুরুতে বলেছি, আপনার আলোচনাটা যখন শুনবেন আমি একদম শুরুতে ক্রাইটেরিয়াগুলো বলে দিই। মধ্যেখানে নর্মালি খুব রেয়ার বলি ক্রাইটেরিয়া, তো শুরুতেই আমি বলে দিয়েছি যে লগ্ন ধরে যদি ছক দেখেন তো সেই আমরা প্রথম তো আলোচনাটা করছি অ্যাবস্ট্রাক্ট, যেখানে আমি ধরে নিচ্ছি আপনার কোনো ঘরে কোনো প্ল্যানেট নেই, অর্থাৎ আপনার শুধু লগ্ন সেটি। এবার আপনার বার্থ 1960 সালে হতে পারে, 1980 সালে হতে পারে, আবার 2000 সালেও হতে পারে। আপনি 1980 সালে জন্মেও তুলা লগ্ন পেতে পারেন, 60 সালেও পেতে পারে, আবার 2000 আজকের দিনে জন্মেও কখনো না কখনো তুলা লগ্ন পাস করবে। তো সেই হিসাবে আলোচনাটা হয়ে যাচ্ছে পুরোটাই অ্যাবস্ট্রাক্ট। নাম্বার 2, আপনার কোন দশা অন্তর্দশায় আছেন সেটা বড় ব্যাপার। নাম্বার 3, আপনি কি নবাংশে পোস্টেড রয়েছেন, মানে জন্মকালীন বার্থ চার্টে দ্রেকান কি আছে, আপনার দশমাংশ কি আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। আমরা যখন আলোচনাটা করছি আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তের গোচর অবস্থাটা, অর্থাৎ আমরা যে প্রেডিকশনটা করছি সেটা একদম ডাইরেক্টলি গোচর। এবার গোচরের এফেক্ট কতটা হবে, যতটা হবে সেটা হচ্ছে আপনার মূল হরোস্কোপের সাপেক্ষে আলোচনাটা হবে, কিন্তু সাপেক্ষটা তো আমার কাছে নেই, প্রত্যেকটা মানুষের তো সাপেক্ষটা ডিফারেন্ট। তার ফলে আলোচনাটা একদম একপাক্ষিক এবং অত্যন্ত একদম আনসাইন্টিফিক একটা ডিসকাশন হয় এটা। কিন্তু যেহেতু আলোচনাটা শুরু করেছি, আপনারা বহু মানুষ দীর্ঘদিন ধরে বলতেন যে আমি এরকমভাবে বলি না, তার ফলে মানুষের একটা হ্যাবিচুয়েশনও হয়েছে এভাবে শুনে শুনে, তো তার ফলে আলোচনাটা এভাবে করতে বাধ্য হয়েছি আর কি। কিন্তু এভাবে অ্যাকচুয়ালি আলোচনা করার কোনো মানে নেই, এটা অ্যাস্ট্রোলজি নয়, এটা সিম্পলি আধ ঘন্টা 40 মিনিটের গল্প হতে পারে একটা, তার বেশি কিছু নয়। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের বলে দিই, আমি যেগুলোকে লগ্ন ধরে বলছি সেগুলোকে আপনারা রেসপেক্টিভ রাশি ধরেও বিচার করতে পারেন। একদম আমি সোজা ভাষায় বলে দিলাম, করাটা কখনোই যায় না, মানে একদম যদি পিওরেস্ট ফর্ম অফ ডিসকাশন বলেন তাহলে সেখানে বাধা আছে, কিন্তু নর্মালি করতে পারেন, কারণ আমি অনেকগুলো কন্ডিশনকে রিকনসাইল করে আমি আলোচনাটা করি, তার ফলে আপনারা সেটা করতে পারেন। অর্থাৎ আমি ধরুন কারোর কথা বললাম কর্কট লগ্ন, আপনার যদি কর্কট লগ্ন না হয়ে মনে করুন যে আপনার মীন লগ্ন হলো কিন্তু কর্কট রাশি আছে, তাহলে আপনি যেটা করবেন মীন লগ্নের অংশটাও নেবেন, কর্কট রাশির অংশটাও নেবেন, মানে লগ্নের অংশটাও নেবেন, এর মধ্যে দুটোর মধ্যে যে কমন ফ্যাক্টরটা দেখবেন সেগুলোকে আগে বার করে নেবেন, সেগুলোর ওপরে যেখানে ধরুন গুরুত্ব আছে সেটাকে একটু বেশি স্ট্রেস দেবেন। এইভাবে আলোচনাটা করলে মানে ধরুন বলতে পারেন যে 30-35% এর একটা সারবত্তা থাকে, আদারওয়াইজ কিছুই থাকে না, এটা একটা সম্পূর্ণ ইরিভ্যালেন্ট ডিসকাশন অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি তুলা থেকে আলোচনা শুরুর প্রাককালে আপনাদের বলিনি যে যারা মনে করেন ভিডিও লাইক করবেন একটু দয়া করে সেই কাজটা করবেন, কারণ আমি রোজ বলি, কারণ আমার কাছে এমন কিছু অপ্রাসঙ্গিক ফোন আসে, কিন্তু সেগুলো যে মূলত বয়স্ক মানুষেরা করে, আমি এটা দেখেছি। 10টা যদি এরকম ফোন আসে তো 8টাই বয়স্ক মানুষ, যারা হয়তো এতটা ভালো ইন্টারনেটের অ্যাক্সেস তারা পারেন না, তারা ব্রাউজিং হয়তো প্রপারলি করতে পারেন না। তো সেই অনুযায়ী তারা, যেহেতু অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম একটা টার্গেট পিপল দেখেন, এটা তো সবাই দেখেন না বা অধিকাংশই দেখেন না, তো সেই হিসাবে বলা যেতে পারে যে আপনারা যদি একটু শেয়ার করে দেন, যারা ইন্টারেস্ট আছে তারা দেখতে পারেন প্রয়োজন মনে করলে, আর মনে করলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেটা সাবজেক্ট টু কন্ডিশন। যাই হোক, আমি একদম আলোচনা শুরু করছি, দুটো কন্ডিশন বলে নিয়ে শুরু করি। আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন 19 তারিখ, তো ভিডিও রেকর্ডে আমাকে বহু মানুষ ফোন করে জিজ্ঞাসা করেছে বা নর্মাল SMS ও পাঠিয়েছে যে বৃষ্টি হবে কিনা পুজোর সময় এরকম। আমি দেখবেন বেশ কিছু মাঝে মাঝে যখন একটু বেশি বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি থাকে, আমি নর্মালি কিছু পোস্ট করি, নর্মাল যে প্রবাবিলিটি আছে
তো আমি লাস্ট যে পোস্টটা করেছিলাম আমার মনে আছে যে দিন 15 হয়তো আগে হবে, বেসিক্যালি মঙ্গলের ট্রানজিশনের আগের দিন আমি করেছিলাম। তো 6 তারিখ মঙ্গল ট্রানজিশন করেছিলাম, আমি 4 তারিখ সম্ভবত পোস্ট করেছিলাম 15 দিন আগে। তো সেখানে আমি বলেছিলাম যে আপনারা কিন্তু কতগুলো জিনিস থেকে সাবধান থাকবেন, বিশেষ করে ফায়ার, ইলেকট্রিসিটি বা কোনো জায়গা ধসে যাওয়া বা বসে যাওয়া বা বানের জন্য ফ্লাডেড হয়ে যাওয়া, এরকম কিছু একটা আমি করেছিলাম আমার যতটুকু মনে আছে। অ্যাকচুয়ালি এটা হাই, এই যে সময়টা আমি যেদিন পোস্ট করেছিলাম 4 সম্ভবত সেপ্টেম্বর, তো তারও 5-7 দিন আগে থেকে 26শে অগস্টের পর থেকে এটা হাই রেইন জোন আছে। অর্থাৎ আমি একদম মান্ডেন জ্যোতিষ অনুসারে বলছি, এবার আমাদের রাজ্য যে অংশটাতে পড়ে, রাজ্য তো এটা পলিটিক্যাল ডিভিশন, কিন্তু সেভাবে তো মান্ডেন জ্যোতিষ হয় না, মোটামুটি আমি ধরে নিয়ে বলছি একটা লার্জার সেকশনকে, যে এইটা কিন্তু হাই রেইন জোনে এখন রয়েছে এবং এটা থাকবে। কতদিন থাকবে না, এটা মোটামুটি ধরুন প্রায় 12-13 তারিখ পর্যন্ত থাকবে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন 12-13 তারিখ পর্যন্তই কি টানা বা অত্যন্ত বেশি বৃষ্টি হবে না, টানা বৃষ্টি হবে না বা অত্যন্ত হবে না, কিন্তু একটা বৃষ্টি মানে ভাবাপন্ন একটা থাকবে। ধরুন আমি রেকর্ড করছি আজকে 2 তারিখ হবে আশ্বিন মাসের, তো মোরললেস আপনি ধরে নিতে পারেন আশ্বিন মাসের প্রায় পুরোটাই বৃষ্টি হবে। ইভেন এটাও পসিবল হতে পারে, যেহেতু বৃহস্পতি বুধ দুজনেই 18 তারিখ যথাক্রমে রাতের দিকে গিয়ে ডাইরেক্ট হচ্ছে, তো বৃষ্টিটা মোটামুটি 20-22 তারিখ পর্যন্ত, অর্থাৎ কার্তিক মাসেরও কয়েকদিন প্রথম সপ্তাহটা ঢুকে যেতে পারে এর মধ্যে। এই পসিবিলিটিটা রয়েছে, হয়তো হেভি রেইন না হলেও রেইন হবে। হেভি রেইনের যে সমস্যা মানে যোগটা রয়েছে, যেটা আর কি অ্যাজ পার প্ল্যানেটস, সেটা হচ্ছে বুধ যেদিন শুক্রের ঘরে প্রবেশ করবে, বুধ শুক্রের ঘরে প্রবেশ করবে 22 তারিখ, শুক্রের ঘরে প্রবেশ করবে 22 তারিখ মানে পরশু দিনের পরের দিন, এবং তার 4.5 দিনের মাথায় গিয়েও বকরি হবে। এই যে ফেজটা থাকবে বকরি হয়ে, যখন ও আবার কন্যা রাশিতে মোটামুটি 29 ডিগ্রি পর্যন্ত থাকবে, তাহলে আমি আরও প্রিসাইজলি বলতে পারি যে অক্টোবর মাসের মোটামুটি 4 তারিখ পর্যন্ত, 4-5 এই সময়টা একটু বেশি বৃষ্টি হতে পারে, একটু বেশি মানে সেটা জোন ওয়াইজে, কারণ মান্ডেন জ্যোতিষে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরও অনেকগুলো ডিভিশন আছে। তবে এটুকু বলি, এটা মোরলেস ওয়েস্ট বেঙ্গলের যে অংশটাতে আমাদের পড়ে ছকের মধ্যে, আমরা যদি তাহলে সেই অংশটাতে প্রায় কিন্তু পুরোটা, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডজাসেন্ট স্টেট বা আমাদের পূর্ব দিকে একটা ভিন্ন রাষ্ট্র, তো তাদেরও কিন্তু জায়গাটার মধ্যে ঢুকে যাচ্ছে এই অংশটা। তো এটা কিন্তু মোটামুটি আপনাদের আমি বলে দিতে পারি যে বেশি বৃষ্টিপাতের যে যোগটা রয়েছে সেটা 21 তারিখের পর থেকে হওয়া শুরু হবে, 21, এবং সেটা মোটামুটি 4th-5th অক্টোবর পর্যন্ত থাকবে। তবে টানা হবে না, মানে এরকম হতে পারে যে কোনো একদিন হলো বা কোনো দুদিন হলো, তারপরে আবার একদিন দুদিন বন্ধ থাকলো, আবার হলো। তবে এই সময়টা কিন্তু একটু ফ্লাড হওয়ার যোগ আছে। ইট ইজ এ ভেরি ফ্যাগ এন্ড। এখন হলে কিন্তু প্রচুর শস্যের ক্ষতি হবে, মানুষের ক্ষতি তো ছেড়ে দিলাম, সেটা তো প্রচুর হওয়ার যোগ আছে, কারণ মঙ্গলের পোস্টিং এখন যেখানে রয়েছে সেটা কিন্তু আমি বারবার দুটো অংশ বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফায়ার এবং ইলেকট্রিসিটি। আপনি হয়তো ভাবতে পারেন বৃষ্টির মধ্যে আগুন লাগবে কোথা থেকে, হ্যাঁ, এর মধ্যে ঘরের দিকে হতে পারে বা কোনো পরিত্যক্ত কোনো জায়গায় কোনো ইনফ্লামেবল কোনো থেকে হতে পারে কিছু, বা ইলেকট্রিসিটি তো আমাদের কি হয়, জুল হিটিং এফেক্ট থেকেই তো হয়, সেটা ফায়ারেরই ব্যাপার, তো সেখান থেকেই ফায়ারটা জেনারেট হয়, তো সেটাও কিন্তু আমাদের লাগতে পারে এবং এর দ্বারা কিন্তু ক্ষতি হতে পারে। যাদের যাদের ছকের ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র, তার সাথে রাহুর কোনোভাবে কনজাংশন আছে এবং স্যাটার্ন বাজে পজিশানে আছে, বা বাজে পজিশান বলা যায় না, দুর্বল আছে, তারা কিন্তু বিদ্যুৎ প্রবাহের দ্বারা ক্ষতি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বাজ পড়তে পারে, দের ইজ এ থান্ডার, এবং সেই বাজের দ্বারাও মানুষের ক্ষতি তথা গবাদি পশুরও ক্ষতির আশঙ্কা আছে। কারণ মঙ্গল যখন করবে, মনে রাখবেন, মঙ্গল কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ মানুষকে তো এফেক্ট করবে, তার সাথে গাছপালা এবং গবাদি পশু তাদেরও কিন্তু ক্ষতি সাধন করে।
তো সেইগুলোকে যারা যারা পোষেন আর কি, তারা চেষ্টা করবেন বৃষ্টি বৃষ্টি আসার আগে তারা তাদের সেফ শেল্টারে ঢুকিয়ে দিতে, যাতে তারা প্রাণে বেঁচে যায়, এবং আপনারাও কেউ মাঠে যাওয়ার চেষ্টা করবেন না সেই সময়টা। এটা আমার একটা অনুরোধ রইল প্রত্যেককে। এটা মোরারলেস অক্টোবর মাসের 15-16 তারিখ পর্যন্ত এইটা একটু কন্ডিশনটা বজায় রাখবেন, তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। মানুষ প্রশ্ন করেছেন ঠান্ডা নিয়ে, এবছর প্রচণ্ড ঠান্ডা পড়বে। ইট ইজ দ্য কোল্ডেস্ট ইয়ার এবছর হতে চলেছে, ইট ইজ গোয়িং টু বি দ্য কোল্ডেস্ট ইয়ার। এত ঠান্ডা পড়বে ইমাজিন করতে পারবেন না। ঠান্ডা দেখার জন্য অ্যাভারেজ ঠান্ডা বা আমাদের যে মেট্রোলজিক্যাল স্যাটেলাইটগুলো রয়েছে তারা যে ডেটা দেয়, সেই ডেটাগুলোকে একবার অ্যানালাইসিস করবেন, তাহলে বুঝতে পারবেন কীরকম ঠান্ডা পড়বে। মারাত্মক ঠান্ডা পড়বে। ঠান্ডাটা এমন পড়বে যে আপনাকে একদম মানে যাকে বলা যায় না, একদম ক্রিপল করে দেওয়া, অকেজো করে দেওয়া, এরকম একটা সিচুয়েশনের ঠান্ডা পড়বে। যারা ফুল চাষ করেন, প্রশ্ন এসছে আমি সেই জন্য বলছি, যারা ফুল চাষ করেন তাদের জন্য কিন্তু এই বছর অত্যন্ত ভালো, ভীষণ ভালো ফ্লাওয়ারের আছে। তো মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইক থেকে অলমোস্ট ফেব্রুয়ারি মাস 3rd উইক পর্যন্ত কিন্তু ফুলের চাষ, শীতকালীন ফুল ভালো হবে। আর লাস্ট টপিক যেটা বলিনি, যে পূর্ণিমা এবং অমাবস্যা নিয়ে প্রশ্ন করেছে। অমাবস্যা যেহেতু এবারের অমাবস্যাতে মহালয়া হবে, আমি আজকে যখন অনুষ্ঠান করছি তো আজকে রাতের থেকেই পূর্ণিমা লেগে যাচ্ছে। আমি সন্ধেবেলার দিকে এখন অনুষ্ঠান করছি, বিকেলবেলা। তো এই পূর্ণিমার যে পরের পূর্ণিমা হবে সেই ক্ষমা করবেন, আজকে হচ্ছে ত্রয়োদশী ছেড়েছে, হ্যাঁ। তো 22 তারিখ পড়ছে, সেটা পরশু দিনের পরের দিন, 21 তারিখ রাত থেকে, ক্ষমা করবেন। তো ত্রয়োদশী রয়েছে। তো এরপরে যে পূর্ণিমা আসছে তার পরের পূর্ণিমাতে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো আছে। যারা পুজো করেন, হ্যাঁ, করবেন। অনেকে মানুষ মিনিং জানতে চায়, এগুলোর মানে কি, বলে দেবো কোনো এক সময় কথা বলতে। তো সেটা আছে আমাদের অক্টোবর মাসের ক্ষেত্রে। পূর্ণিমা লাগবে হচ্ছে 19 তারিখ। আপনারা টাইমটা নোট করে নিতে পারে। সেটা হচ্ছে 6:45 PM সন্ধেবেলা থেকে 7:40 PM পরের দিন 20 তারিখ পর্যন্ত। বহু মানুষ প্রশ্ন করেছেন পুজো কখন করা যেতে পারে। পুজো সবসময় লাগার সময় করতে হয় অলওয়েজ। কোজাগরী লক্ষ্মী পুজো সূর্য ডোবার আগে করা যায় না কখনো। কেন করা যায় না, কী জন্য যায় না, সেটা নিয়ে অনেক বিবাদ আছে। আমি দেখেছি অনেক বাড়িতে দুপুরবেলাও পুজো হয়, কিন্তু শাস্ত্র মতে করা যায় না। when sun is setting down তারপরেই করতে পারা যায়। তো যাই হোক, এবার তো একদম নির্দেশিকা আছে, কেউ নির্দেশ ভায়োলেট করতে পারবে না। সেটা হচ্ছে 6:45 থেকে লাগছে পূর্ণিমা 19 তারিখ, 19শে অক্টোবর, এবং সেটা থাকবে 20 অক্টোবর 7:40। অনেককে আমি দেখেছি সকালবেলা করে। আমি প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, যারা পুজো করেন তারা যদি বিধি না জানেন তাতে কিছু নেই, কিন্তু জেনে ভুল করবেন না। কোজাগরী লক্ষ্মী পুজো কোনো দিন দিনের বেলা করা যায় না। আচ্ছা, আর নাম্বার 2 হচ্ছে অমাবস্যা কখন লাগছে, সেটা নিয়ে প্রশ্ন করেছে। অমাবস্যা লাগছে মানে যেদিন আমাদের মহালয়া হবে, অর্থাৎ পিতৃপক্ষের শেষ হবে, দেবীপক্ষের শুরু হবে। কখন পিতৃপক্ষ শেষ হবে, পিতৃপক্ষ নিয়েও বহু মানুষ প্রশ্ন করেছে। আমি একটা সেপারেট অনুষ্ঠান করে পিতৃপক্ষ কেন হয়, কী জন্য হয়, একদম গরুর পুরাণ অনুসারে ধরে ধরে বলে দেব, তো অনেকের সুবিধে হবে হয়তো। 5 তারিখ 6:35 থেকে লাগছে অমাবস্যা, অর্থাৎ যেদিন আমরা সকালবেলা উঠে মহালয়া শুনবো তার আগের দিনই লেগে যাচ্ছে 6:35 থেকে, এবং সেটা থাকবে পরের দিন 6 তারিখ 6-10 5:10 পর্যন্ত বিকেলবেলা অমাবস্যা থাকবে, ভরা অমাবস্যা থাকবে। তো সেই দিনে কিন্তু আমাদের মহালয়া হবে, এবং তারপরের অমাবস্যা অর্থাৎ প্রায় 29 দিন পরে আমাদের কার্তিক মাসের যে ইউজুয়াল কালী পুজো যেটা আমরা বলি সেটা হবে। তো অক্টোবর মাস নিয়ে বলছি, আজকে থেকে শুরু করব। অনেকটা দীর্ঘ আলোচনা হয়ে গেল। তো তুলা রাশি যাদের রেসপেক্টিভ লগ্ন তাদের নিয়ে বলে দিই যে আপনার লগ্নের ওপরে দেখুন, শুক্রের দুটো যেহেতু ট্রানজিট আছে, একটা 2 তারিখ আছে, 2 তারিখ শুক্র চলে যাচ্ছে বৃশ্চিক রাশিতে, এবং 30 তারিখ শুক্র চলে যাচ্ছে ধনু রাশিতে। তো লগ্নপতি ট্রানজিট আছে, এবং লগ্নপতি প্রথম ফেজে বসে থাকবে কেতুর সাথে। তো সেই হিসাবে হেলথের দিকে কিন্তু নজর রাখবেন, নিজের কথাবার্তার ওপরে নর্মাল নজর রাখবেন, স্পাউসের কথাবার্তার ওপরেও নজর রাখবেন। আমি মেষ এবং তুলা দুজনের ক্ষেত্রেই বলে দিচ্ছি, প্রত্যেকেরই কিন্তু
তাদের রেসপেক্টিভ স্পাউস যারা আছেন তাদের কথাবার্তার প্রতি নজর রাখবেন, বা বিতর্কিত কথা হলে সেটাকে স্টপ করে দেবেন, বা বিতর্ক অযথা বাড়াবেন না। তাহলে কিন্তু গৃহ শান্তি নষ্ট হবে। দ্বাদশে মঙ্গল রয়েছে, যদিও মঙ্গল কিন্তু 21 ঢুকে যাবে, 21 রাত্রিবেলার দিকে ঢুকে যাবে। তো মঙ্গল লগ্নে এসেও কিন্তু ডিস্টারবেন্সই তৈরি করবে, অ্যাকচুয়ালি অস্থির করে। মঙ্গলের কাজ হচ্ছে যত অমঙ্গল সূচক কাজ করা। মঙ্গলের নামটার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার আছে। মঙ্গল অ্যাকচুয়ালি দ্য শোজ দ্য এনার্জি, দ্য স্ট্রেংথ, দ্য ভিগিয়র। হ্যাঁ, এবং তার সাথে মঙ্গল নিয়ে বহুবার আলোচনা করেছি, যেটা হচ্ছে আপনার মধ্যে একটা অদ্ভুত প্রাণ শক্তির একটা প্রকাশ ঘটাবে, কিন্তু আপনার মধ্যে কতগুলো হঠকারী, অহংকারী, ঔদ্ধত্য, এগুলো তার সাথে তৈরি করবে। তো যেহেতু সমসপ্তমে ঢুকছে নিজের ঘরের, এবং অপর ঘরের দ্বাদশে ঢুকছে মঙ্গল, সেটা তুলা রাশি এবং যাদের রেসপেক্টিভ লগ্ন, 21 তারিখ মানে মাসের আমি বারবার বলেছি যে এই মাসের মোটামুটি 26 তারিখ পর্যন্ত গ্রহ পজিশনগুলোর মধ্যে একটা স্ট্যাগনেশন আছে, অর্থাৎ গ্রহগুলো আপনি যে কাঙ্ক্ষিত ফল আশা করছেন সেই অনুসারে ফল দিতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। কি করে পারবে? আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি, আমাকে বহু মানুষ প্রশ্ন করে, আমি সেই কারণে বলি। মনে করুন আপনার সুগার হয়েছে, ডাক্তার আপনাকে প্রত্যেকদিন 2 কিলোমিটার হাঁটতে বলেছে। এবার 2 কিলোমিটার আপনার একটা নর্মাল ভেলোসিটি, মনে করুন 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে আপনি হাঁটছেন, তাহলে আধ ঘন্টা আপনাকে হাঁটতে হবে। সেটা আপনি ওয়াকারে হাঁটুন বা কোনো মাঠে গিয়ে হাঁটুন, যেভাবে হোক। এবার আপনি যখন ওয়াকারে হাঁটছেন, আপনি তো একটা সমগতি সম্পন্নভাবেই হাঁটছেন, কারণ ওটা মেশিন, ওটাকে বন্ধ করা যাবে না। আর মাঠে ঘাটে হাঁটলে কি হবে, আপনার ভেলোসিটি কখনো বাড়বে কমবে, এরকম করা যায়। এবার আপনি যদি মনে করেন যে আমি একটা পা মেপে মেপে হাঁটবো অত্যন্ত মন্থর গতিতে, আপনি 2 কিলোমিটারই হাঁটলেন, হয়তো 5 ঘন্টায় গিয়ে আপনার 2 কিলোমিটার হাঁটা শেষ হলো। হাঁটাটা আপনি দূরত্বটা হয়তো 2 কিলোমিটার মেজারমেন্ট করলেন, যে কিন্তু আপনার কি কোনো কাজে লাগবে সেই হাঁটাটা? ডাক্তার বলবে আপনি ঘরে শুয়ে থাকুন, তার থেকে কাজে দেবে, ফালতু হেঁটে কোথাও দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। তো কারণটা আমি কেন বললাম, আপনার যেটা ইউজুয়াল প্রকৃতি, সেই প্রকৃতির বাইরে যখন আপনি চলে যাবেন, তখন সেটার কোনো পজিটিভ ফল কমে যায় সেটার থেকে, খুব পরিষ্কার ব্যাপার। বৃহস্পতি যখন বক্রগতিতে নামে, বক্রগতিতে যেটা তার পূর্ণ গতি, আপনাদের 8 রকম গতি নিয়ে আমি অনেকবার বলেছি, যে আমি একদম বেসিক বলে রাখছি, পূর্ণ গতি সেটা হচ্ছে প্রায় 7 মিনিটের কাছাকাছি। আর সেই বৃহস্পতি যখন মার্গী গতিতে থাকে, তার পূর্ণ গতি ভেলোসিটিটা থাকে, তার পূর্ণ ভেলোসিটিটা থাকে 5 মিনিটের মতো, 12 মিনিটের মতো। তো এই যে 12 মিনিট থেকে যখন 12 মিনিট হচ্ছে ম্যাক্সিমাম, কখনো কখনো 14 মিনিট গতিতেও চলে যায়, 14 মিনিট গতিতেও চলে যায় বৃহস্পতি, 14 মিনিটের ওপরে কখনো যায় না। কিন্তু বক্রগতিতে যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি, সেটা 6.5 মিনিট, 7 মিনিটের কাছাকাছি কখনো কখনো যায়। এবার সেই বৃহস্পতির ভেলোসিটি এখন নেমে এসছে 1 মিনিটে, অর্থাৎ একটা পা মেপে মেপে বৃহস্পতি এখন যাচ্ছে। তাতে কি হবে? সে কি আপনার জীবনের দৃশ্যপট পরিবর্তন করতে সক্ষম? করতে পারবে না। সে একটা ক্লোজড জায়গায় রয়েছে। আপনাকে নলেজ এনফোর্স করতে পারে, মানে যেটাকে বলা যায় স্ট্যাটিক নলেজ, এবং সেই নলেজটা যখন প্ল্যানেটগুলো মার্গী হবে তখন থেকে আপনি আবার সেটাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি সেই কারণে আপনাদের বলেছিলাম যে এই যে 120-22 দিন বৃহস্পতি বকরি থাকবে বা শনি বকরি থাকবে, এই সময় পড়াশোনা করে নিন। সুযোগও ছিল, কারণ লকডাউন বা এই জাতীয় প্রসিডিওর থাকার জন্যে অনেকটাই স্পেয়ার টাইম মানুষ পেতে বাধ্য, কারণ শনি এমন একটা ডিগ্রিতে রয়েছে, সেটা করোনা ভাইরাসের জন্য হোক বা অন্য যে কোনো সিচুয়েশনের জন্য হোক, স্পেয়ার টাইম মানুষের কাছে প্রচুর থাকবে। সেই স্পেয়ার টাইমটাকে ইউটিলাইজ করার জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করেছিলাম। এবার লাস্ট বলেছিলাম যে যখন মকরে ঢুকে আসবে তখন থেকে কিন্তু ব্যাপারটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনি আর খুব বেশি কন্টিনিউটি বা পড়তে পারবেন না, কারণ ভেলোসিটিটা একদম কমে গেছে, স্যাটার্নেরও তাই। তো সেই কারণে ফল দিতে পারবে না 2/3 পার্ট অফ দ্য মান্থ। ডাইরেক্ট হওয়ার পরে গতি নিতেও একটা সময় লাগে। এটা তো ছোট প্ল্যানেট নয় যে 2-3 দিনের মধ্যে থেকেই তার একটা মোটামুটি একটা রিজনেবল ভেলোসিটির দিকে চলে যাবে। অনেক সময় লাগে। শনির পূর্ণ গতি নিতে প্রায় 2 মাস সময় লাগে, বৃহস্পতির পূর্ণ গতি নিতে প্রায় 50 দিন সময় লাগে, মানে 10 মিনিটের কাছাকাছি গতি নিতে। তো সেই হিসাবে সময় নেবে। তো এটা একটা স্ট্যাগনেন্ট সময়, সময়টা চেষ্টা করবেন। তুলা যেহেতু ব্যালেন্সের নাম, তুলা রাশির লোকেদের মধ্যে ব্যালেন্সের প্রকৃতি থাকে, মানে লগ্ন যাদের থাকে অ্যাসেন্ডেন্ট, কিন্তু লগ্নের দ্বাদশে যেহেতু মঙ্গল থাকবে এবং হাফ অফ দ্য মান্থ রবি থাকবে, বুধ লগ্নে ঢুকে বকরি হয় আবার নিচে নেমে চলে যাবে 2 তারিখ।
তো আলটিমেটলি দ্বাদশে অনেকগুলো প্ল্যানেট থেকে যাবে, তার ফলে চলাচল, কথাবার্তা, পারিবারিক জায়গা, কারণ মঙ্গল দ্বাদশে থাকলেও সপ্তমে দৃষ্টি দেবে, লগ্নে থাকলেও সপ্তমে দৃষ্টি দেবে। তো সেই হিসাবে চেষ্টা করবেন পরিবারের পিস এবং ট্র্যাঙ্কুইলিটি বজায় রাখা, এবং চাকরি করলে পার্টনারের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মানির ফ্লো আসবে, কিন্তু মানির এক্সপেন্ডিচারটাও প্রচুর থাকবে। হ্যাঁ, এক্সপেন্ডিচারটাকে আপনি কমাতে পারবেন না, তো সেটা চেষ্টা করবেন। আমি বারবার বলেছি এই মাসটাতে অন্তত 2/3 পার্ট অফ দ্য মান্থ এক্সপেন্ডিচার কমানোর চেষ্টা করবেন। জব চেঞ্জের যোগ আছে এ সময়, বাইরে থেকেও জবের যোগ আসবে, কিন্তু দেখবেন জবটা হতে হতে অলমোস্ট এন্ড অফ দ্য মান্থ হয়ে যাবে, এবং সেটা হলেই বেটার, এন্ড অফ দ্য মান্থ হলে বেটার। আচ্ছা, ম্যারেজের যোগ প্রায় নেই বললেই চলে, প্রায় নেই মানে অ্যাকচুয়ালি নেই। খুব ভালো, মারাত্মক রকম ভালো দশা বা ছকের যদি কিছু ইনবিল্ট কিছু কোয়ালিটি না থাকে, তাহলে এই সময় বিয়ে না করাটাই ভালো, অন্তত অক্টোবর মাসটা, বা বিয়ের জন্য কিছু পাকা কথা বলে না দেওয়াটাই বেটার। আচ্ছা, সন্তানদের জায়গাটাতে একটু নজর দেবেন, কারণ সন্তানদের গ্রোথটাকে একটু ডিলেট করে দেবে স্যাটার্ন এমনিতেই এই ঘরের যেহেতু রাজ্যকারী গ্রহই শনি, এবং সে এখন বকরি হয়ে রয়েছে 10th হাউসের নক্ষত্রে, তো এই সময় গ্রোথটাকে ও স্লো করবে যে কোনো কিছু। শনি সবসময় মনে রাখবেন, শনি গ্রোথ দেয় লং টার্মের। অর্থাৎ আপনি একটা চাকরি পেলেন, মনে করুন সেই চাকরি, আমি একটা পার্মানেন্ট চাকরি বলছি, তো সেই চাকরিটা মানে কি, আপনি জীবনভর যদি কোনো অসাধু কাজ না করেন, যদি কোনো অন্যায় না করেন, তাহলে আপনি লাইফ টাইম করে যেতে পারবেন। এটা হচ্ছে স্যাটার্ন। আপনার একটি সন্তান হলো, সেটা স্যাটার্ন দেয়। লং টার্মের ওয়ার্ক সবসময় স্যাটার্ন দেয়, শর্ট টার্মের ওয়ার্ক জুপিটার দেয়। শর্ট টার্ম মানে সেটাও খুব শর্ট নয়, অনেক সময় লং টার্মের ওয়ার্কও জুপিটার দেয়, কিন্তু জুপিটারের একটা সীমাবদ্ধতা আছে। জুপিটার অ্যাকচুয়ালি মেটেরিয়াল জিনিস দেয়, অন্তত ইনিশিয়াল ফেজ অফ লাইফ, এবং সে কিন্তু 45-এর পর থেকে 43-44-এর পর থেকে সে স্পিরিচুয়াল এফেক্টটা দেওয়া শুরু করে, এবং দিতে দিতে স্যাটার্ন সেটাকে ক্যাপচার করে নেয়। তো সেই হিসাবে মনে রাখবেন, বৃহস্পতির দেওয়ার মধ্যেও কিন্তু সীমাবদ্ধতা আছে, কারণ যে কোনো মেটেরিয়াল জিনিসের একটা ডেডলাইন আছে, এক্সপায়ারি। সে যত দামি জিনিস হোক, মানুষের প্রাণের থেকে তো দামি জিনিস কিছু নেই। আমি রয়েছি মানে দামি জিনিসগুলো রয়েছে, না হলে ওগুলো ইরিভ্যালেন্ট হয়ে যেত। তো মানুষের প্রাণেরও একটা এক্সপায়ারি আছে। তো সেই হিসেবে মেটেরিয়াল কিন্তু মানে আমরা মনে করুন কোনো বিখ্যাত ব্যক্তি, কোনো সাধক, কোনো যাজক, যাদের কথা এখনও আমরা আলোচনা করি, হয়তো 200 বছর, 500 বছর, 2000 বছর আগে মরে গেছেন, অসংখ্য মানে মহান ব্যক্তিদের জন্ম হয়েছে, তাদের কথা কেন আমরা আলোচনা করছি? কারণ তাদের স্যাটার্নের এফেক্ট আছে। তারা হয়তো মেটেরিয়ালি পৃথিবীতে নেই, কিন্তু তাদের কাজকর্মের দ্বারা তারা সারা জীবন অমর হয়ে থাকবে। এইটা স্যাটার্ন করে সবসময়, অর্থাৎ ইমমর্টালিটি ইন হুইচ ফিজিক্যালি হয়তো সে মর্টাল, কিন্তু স্পিরিচুয়ালি সে ইমমর্টাল। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য আমি বলেছি যে এই মাসটাতে ভেহিকেল অর্ডার করতে পারেন, বাট কিনবেন না। কিনলে কিন্তু সেটা একটু নেগেটিভ আছে। এবার ফ্ল্যাট কেনার কিন্তু খুব ভালো যোগ আছে আপনার, আপনি বুক করতে পারেন, বা একদম যদি রেডি টু বাই এরকম সিচুয়েশান থাকে আপনি কিনেও নিতে পারেন, বাট চেষ্টা করবেন সেটা 2 তারিখের পরে কেনা, অর্থাৎ লগ্ন থেকে শুক্রটা বেরিয়ে যাওয়ার পরে পারচেস করা। আচ্ছা, ব্যাড ডেজ বলে দিই, 7, 8, 9 আর 26, 27 খারাপ সময় আছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলি, বৃশ্চিক লগ্নের আগেই বলেছি, আগের দিনই বৃষ লগ্ন বলতে গিয়ে বলেছি, লগ্নে যখন রাহু বা কেতু বসে থাকে, ইট ইজ টু সাম এক্সটেন্ট ডিস্টার্বিং সিচুয়েশন। সেটা রাশির ক্ষেত্রে হোক, যাদের বৃশ্চিক রাশি আছে তারাও বুঝে নেবেন। প্রথম কথা তো চন্দ্রই এমন একটা প্ল্যানেট, সে তার 5th হাউসে এসে গিয়ে নীচ হয়ে যায়। নীচ মানে সে ডেবিলিটেটেড হয়ে যায়। ডেবিলিটেশন মানে অনেকে ভাবে দুর্বল, অ্যাকচুয়ালি দুর্বল নয়, তার প্রকৃতির বাইরে গিয়ে কিছু কাজ করে। চন্দ্রের প্রকৃতি হচ্ছে ইমোশনাল, কিন্তু ইমোশনালের মধ্যেও চন্দ্রের মধ্যে যেটা থাকে সেটার মধ্যে একটা মিনিমাম লেভেল অফ লজিক থাকে। আপনি বলবেন আপনি এরকম দুমুখ কথা কেন বলছেন, ইমোশনাল কোনো দিন লজিক হয়? ইমোশনাল সাবজেক্টটাই তো লজিকলেস। হ্যাঁ, লজিক থাকে। হ্যাঁ, সেই লজিকটা কীরকম, তার বাস্তবায়নের চেষ্টা করে। মনে করুন সেই কোনো একজন ব্যক্তি ইমোশনালি ভাবলেন, মানে সে চিন্তা করলেন, তার ইমোশন থেকে চিন্তা করলেন যে আমি একটা স্কুল করব বাচ্চাদের জন্য, এবং সেই স্কুলটা করার জন্য সে কিন্তু ডেভোশনালি কাজ করবে। অর্থাৎ চন্দ্রের মধ্যে এক ধরনের উদ্যম থাকে, যে উদ্যমটার মধ্যে অত্যন্ত স্বার্থহীন একটা ব্যাপার থাকে, জনস্বার্থে সেটা ব্যবহার করার মতন
মানসিকতা থাকে। চন্দ্র তো মায়ের জায়গাকে ডিনোট করে, 4th হাউস আমাদের মনকে ডিনোট করে, আমাদের প্রিলিমিনারি এডুকেশনকে ডিনোট করে, আমাদের গৃহকে, আমাদের মানে মেটেরিয়াল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে ডিনোট করে, আর অসংখ্য জিনিস ডিনোট করে। 5th হাউসের 12th হাউসকে ডিনোট করে, অর্থাৎ 5th হাউসে যতটা প্রফিট হবে সেটা ওর ওপরে পা দিয়েই হবে। অর্থাৎ কেউ যদি 4-5 না পড়ে সে 9-10ও পড়তে পারবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই হিসেবে সেই ঘরে চন্দ্র কিন্তু তার 5th হাউসে এসে ডেবিলিটেটেড হয়ে যায়, মানে চন্দ্রের মধ্যে একটা অদ্ভুত ধরনের লজিক্যাল জায়গা ডেভেলপ করে। আমি দেখেছি বৃশ্চিক রাশির বহু মানুষের ক্ষেত্রে, আমি অনেককে বলতেও শুনেছি যে আমি বৃশ্চিক রাশি, আমাদের একটু নির্মমতা আছে, নির্মমতার ব্যাপারটা নয়। অ্যাকচুয়ালি চন্দ্র যার মধ্যে অ্যাফেক্টেড থাকে, চন্দ্রের যে গুণটা আছে সেই গুণটা যদি অ্যাবলিশড হয়ে যায়, আমি কি বলেছিলাম অনেকবার যে ধর্ম হচ্ছে সেই জিনিস, যেই জিনিস মানুষ ত্যাগ করলে তার সে এক্সটিংক্ট হয়ে যায়। চিনি খেলে মিষ্টি লাগে, এখন যদি চিনি খাচ্ছেন নোনতা লাগবে, তাহলে চিনি কি আর ওটা থাকলো? এক্সটিংক্ট হয়ে গেল। ঠিক সেরকমই চন্দ্রের এখানে অ্যাকচুয়াল যে ইমোশনের গুণটা সেটা নষ্ট হয়ে যায়। উপরন্তু এখানে কেতু বসে রয়েছে, কেতু তো তাকে অলওয়েজ একটা ভোলাটাইল করে দেওয়ার চেষ্টা করবে এবং সেটাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার একটা মানসিকতা কেতু অলওয়েজ চেষ্টা করবে। একে তো মানুষটা মানসিকভাবে একটা অবসাদগ্রস্ত সিচুয়েশনে রয়েছে, তার মধ্যে কেতুও রয়েছে একাধারে। কেতু অলমোস্ট তাকে ভুল পথে চালনা করবার চেষ্টা করে যাবে। তো সেদিক থেকে মাথায় রাখবেন যে আপনার দ্বাদশে কিন্তু একাদশে অনেকগুলো প্ল্যানেট থাকলেও সেই প্ল্যানেটগুলোর মধ্যে কিন্তু অনেকে এক্সজর্শন ফেজে রয়েছে, অনেকে রয়েছে মানে অস্তমিত হয়ে গেছে, এবং রবিও সেখানে এসে ঢুকবে মিড অফ দ্য এরিয়াতে, মঙ্গল ঢুকে যাবে, বুধ ঢুকে গিয়ে আবার মাসের শুরুতেই বেরিয়ে যাবে। তো এখানে একটা হচপচ হয়ে রয়েছে দ্বাদশ এবং একাদশ ঘরে। তো সেদিক থেকে সবসময় চেষ্টা করবেন যে কাজের লিমিটেশনটাকে কমিয়ে দেওয়া, কারণ 3rd হাউসে দুটো প্ল্যানেট বকরি রয়েছে, আপনাকে কিছু অনর্থক সাহস প্রদান করতে পারে, কিন্তু সেই পথে আপাতত খুব ভালো দশা না থাকলে বা উইদাউট কনসালটেশন অফ এনি কাইন্ড অফ পণ্ডিত আপনার না এগোনোটাই বেটার। কতদিন না, মোটামুটি এন্ড অফ দ্য মান্থ 26-27 তারিখ পর্যন্ত একটু ধীরে চলাই ভালো। মানির ফ্লো মোটামুটি হবে, কিন্তু এক্সপেক্টেড হবে না, তার থেকে কম হবে। জব চেঞ্জের যোগ আছে, সেটা 12 তারিখের পর থেকে, অর্থাৎ শনি ডাইরেক্ট হওয়ার পর থেকে জব চেঞ্জের যোগটা তৈরি হবে অ্যাকচুয়ালি, এবং সেটা মোটামুটি তার পরবর্তী প্রায় কয়েক মাস যাবৎ প্রায় সবারই রয়েছে, বৃশ্চিকেরও রয়েছে। আচ্ছা, সন্তানের জায়গা বলে রাখি, যেহেতু মঙ্গল নিজে ইমিডিয়েট একটু অস্তমিত রয়েছে এবং বৃহস্পতি যেহেতু এই মুহূর্তে একদম গতিহীন অবস্থায় রয়েছে, বৃহস্পতি নিজে সন্তানকারক গ্রহ এবং আপনার ছকের 5th হাউসের লর্ড হচ্ছে জুপিটার এখান থেকে, এবং মঙ্গল সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ মিন থেকে লগ্নপতি আপনার নিজে, এবং মিন থেকে 9th হাউসের লর্ড হচ্ছে আবার আপনার নিজের লগ্ন। তো সেই হিসাবে মঙ্গলও যেহেতু এই মুহূর্তে উইক আছে, মঙ্গলের পাওয়ারটা একটা মানে কম্প্রিহেন্সিভ সেকশন রবির কাছে ট্রান্সফার হয়ে গেছে। তো সেই হিসাবে চেষ্টা করবেন সন্তানদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা, ঠান্ডা যেন কোনোভাবে না লাগে, এবং যেহেতু এটা সেরিমোনিয়াল আছে, প্রচুর আমাদের উৎসবের মাস আছে এবং তার সাথে প্যান্ডেমিক সিচুয়েশান আছে, তার ফলে চেষ্টা করবেন ঠান্ডা যেন না লাগে, আর খাওয়ার উপরে খাওয়া যাতে না খায়। মঙ্গলের মধ্যে এক ধরনের অদ্ভুত প্রকৃতি থাকে, যেটা হচ্ছে সবটা আমি ভোগ করবো, সে পারি বা না পারি, কিন্তু সবটাই আমি নিয়ে যাবো, এরকম একটা টেন্ডেন্সি। সেটা বাচ্চাদের ক্ষেত্রে একটা টিকেল ডাউন এফেক্ট হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন যাতে না করে। আচ্ছা, ফরেন থেকে ইমিডিয়েট কাজের যোগ নেই কোনো, আসলে পরেও কিন্তু অন্তত নভেম্বরের 12 তারিখ পর্যন্ত ব্যাপারটাকে রাখবেন, সাবডিউড রাখবেন আর কি। আচ্ছা, বিবাহের যোগও ইমিডিয়েট নেই, একদমই নেই, আমি বলে দিচ্ছি। বিবাহের যোগ কিন্তু তৈরি হবে ফেব্রুয়ারি মাসের মিডের পরে, অর্থাৎ শুক্র যখন ডাইরেক্ট হয়ে গিয়ে আবার গতি নেওয়া শুরু করবে তারপর থেকে সিচুয়েশন, মানে ফেব্রুয়ারির মিড ধরে রাখুন। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য সময় আছে, বাট ভেহিকেল আপনি বুক করতে পারেন, প্রত্যেককেই বলেছি ভেহিকেলটা নেবেন অ্যাটলিস্ট 24-25 তারিখের পরে, বা আরও বেটার হয় যদি 30 তারিখের পরেই নিতে পারেন, শুক্র এই ঘর থেকে বেরিয়ে গেলে।
আর ফ্ল্যাট কিনতে পারেন, তবে চেষ্টা করবেন ফ্ল্যাটের থেকে এই সময় যদি দোকান বা কোনো কমার্শিয়াল প্লেস যদি কিনতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ডিসেম্বর মাসের পর থেকে কিন্তু আপনাকে ডিভিডেন্ড দেবে। ব্যাড ডেজ বলে রাখি 3, 17, 18, 25। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, ধনু লগ্নের লগ্নপতি নিজে দ্বিতীয় বকরি হয়ে রয়েছে এবং মঙ্গলের নক্ষত্রে বকরি হয়ে রয়েছে। মঙ্গল এক্ষেত্রে কি না 4th হাউস একেবারে পরিষ্কার, মঙ্গল এখান থেকে 5th হাউস এবং 12th হাউসের লর্ড, তার নক্ষত্রে বৃহস্পতি বকরি হয়ে রয়েছে দ্বিতীয় হাউসে। তো বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন তাদের জন্য কোনো কারণে এক্সপেন্ডিচার হতে পারে। এবার এই কথাটার পজিটিভ নেগেটিভ দুদিকেই আসতে পারে। বয়স্ক মানুষের জন্য এক্সপেন্ডিচার নর্মালি আমরা যেটা ধরে নিই সেটা হচ্ছে শারীরিক কারণ, সেটাই মেজরিটি হয়, তো সেটাতে অবহেলা করবেন না। এই সময় বাড়ির যারা বড় বুড়ো থাকে তাদের একটু শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হোক বা না হোক, বিভিন্ন টেস্ট বা বিভিন্ন পারপাসে আপনার এক্সপেন্ডিচারটা অবশ্যই হবে, এটুকু কিন্তু প্রায় 70% চান্স আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে 2nd এবং 3rd হাউসের লর্ড 2nd হাউসে বকরি হয়ে রয়েছে, সে কিন্তু পয়সা আসার প্রচুর প্রবাবিলিটি তৈরি করবে। 8th হাউসের নক্ষত্রে আছে কিন্তু পয়সাগুলো আসবে না, অর্থাৎ আপনি জানেন এই কাজটা করলে হতে পারে কিন্তু ওটা প্রোপাগেট হবে না। সেটা হওয়া কবে থেকে শুরু করবে? একদম নভেম্বরের প্রথম দিক থেকে, তার আগে কিন্তু পয়সা আসবে না। আসলেও সেটা আপনার এক্সপেকটেশন অনুসারে অনেকটাই কম আসবে। সুতরাং এক্সপেন্ডিচারটা একটু বুঝে করবেন, উৎসবের মাস আছে, এক্সপেন্ডিচারটা বুঝে করবেন। আর নাম্বার 3 হচ্ছে, যেহেতু মঙ্গল একদম পরিষ্কার বুঝে রাখুন, মঙ্গল আপনার 5th হাউসে দৃষ্টি দিচ্ছে একদম, সে এখন মানে আমাদের বুধের ঘরে রয়েছে, পরে শুক্রের ঘরে প্রবেশ করবে, কিন্তু দৃষ্টিও আপনার কিন্তু 5th হাউসে কনস্ট্যান্ট দেবে। তার ফলে সন্তানদের জন্য কিন্তু সবসময় মঙ্গল যেখানে দৃষ্টি দেয় বা মঙ্গল যেখানে বসে থাকে, সে কিন্তু সবসময় সেই জায়গাটাকে অস্থির করবার চেষ্টা করে। মঙ্গলের কাজই হচ্ছে অস্থিরতা, কারণ ওর মধ্যে এত এনার্জি আছে, ওই এনার্জিটার একটা বড় অংশ ট্রান্সফার হয়ে যাওয়ার পরও ওর প্রকৃতি থেকে কিন্তু ও অন্যদিকে যাবে না। অর্থাৎ ও চেষ্টাই করবে কনস্ট্যান্ট সেই জায়গাটাকে একটুখানি উত্তেজিত রাখার। তো সেটাতে আপনার সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ফরেন থেকে কাজের যোগ আছে, সেটা তৈরি হবে 5ই অক্টোবরের পর থেকে, তারপরে মোটামুটি 7 মাস এই যোগ থাকবে। বাট মাসের শেষের দিকে গিয়ে অপ্ট করবেন সিচুয়েশনটা। বিবাহের যোগ ইমিডিয়েট নেই, যোগ তৈরি হবে নভেম্বরের প্রায় ফ্যাগ এন্ড থেকে, ইমিডিয়েট বিবাহের যোগ নেই, অন্তত এই মাসের জন্য বলছি। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য বেটার আছে, বারবার ভেহিকেলের কথাটা বলছি না, বেটার আছে। বাট ফ্ল্যাট কিন্তু মনে রাখবেন, যদি কেনেন তাহলে চেষ্টা করবেন যে প্রমোটার বা ডেভেলপার বা যেখান থেকে কিনছেন তার সাথে একটা রীতিমতন চুক্তি করে নেওয়া, যে কবের মধ্যে ভাই তুমি ডেলিভারিটা দেবে, এবং সেটা যাতে লেজিটিমেট আপনার দিক থেকে অন্তত থাকে। কারণ আপনার এখন যেখানে প্ল্যানেট আছে, আপনার যদি ভালো দশায় না থাকেন তাহলে কিন্তু আপনি মানে সমস্যায় পড়ে যাবেন, মানে দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে। আপনার টাকা গন্ডগোল করবে না, কিন্তু ম্যাটারটা দীর্ঘমেয়াদী হতে পারে। ব্যাড ডেজ বলে দিচ্ছি 9, 10, 19, 23, 24 খারাপ দিন আছে। মকর লগ্ন সম্বন্ধে বলে দিই, লগ্নে যেহেতু শনি বৃহস্পতি দুটোই আছে, এটা অত্যন্ত স্ট্যাগনেশন টাইম। রাজ্যকারী প্ল্যানেট শুক্র এখন আস্তে আস্তে মঙ্গলের ঘরে ঢুকবে কেতু যুক্ত হয়ে, তো সেই হিসাবে অন্তত মাসের 2/3 পোর্শন অফ দি মান্থ অক্টোবরের খুব সাবধানে থাকবে। বিশেষ করে যাদের বয়স 45 ঊর্ধ্ব তারা কিন্তু শারীরিক যত্ন খুব নেবেন, ইরেসপেক্টিভ অফ দশা। খারাপ দশা হলে একটু বেশি ফল দেবে, খারাপ দশা না থাকলে একটু কম ফল দেবে। যারা নার্ভের সমস্যায় ভোগেন রীতিমতো, যাদের প্রবলেম আছে, অ্যাংজাইটি প্রবলেম আছে বা অন্যরকম নার্ভের প্রবলেম আছে, ভুলে যাওয়ার মানসিকতা রয়েছে, বা ধরুন সবসময় একটা ল্যাথার্জি বা এগুলো খুব বেশি ডেভেলপ করছে, এইটা কিন্তু এই সময়কালে একটু অতিরিক্ত বেড়ে যাবে এই সময়, এবং সেটা চলবে প্রায় 2/3 পার্ট অফ দ্য মান্থ। তারপরে সিচুয়েশন অটোমেটিক্যালি ঠিক হতে শুরু করবে। মানির ফ্লো এ সময় খুব কমে যাবে, খুবই কমে যাবে, কিন্তু ইভেন এমন হতে পারে যে আপনার স্যালারি ডিফার্ড হয়ে যেতে পারে।
তাতে ভয় পাবেন না বা খারাপ পাবেন না। হয়তো ভাবতে পারেন যে উৎসবের সময় টাকা পয়সার ফ্লো কমে গেল, সেটা কমলেও টাকা পয়সা আপনি পেয়ে যাবেন, বা আপনাকে কাটেলড স্যালারি দিল, পার্ট পেমেন্ট করলো, এরকম করার কিন্তু যোগ আছে এ সময়। ভালো দশায় থাকলে এগুলো হবে না, কম্পারেটিভলি দুর্বল দশা বা নেগেটিভ দশায় থাকলে এফেক্ট দিতে পারে সেটা। শরীরের প্রতি কিন্তু স্পেশালি যত্ন দেবেন, ব্লাড প্রেশারের থেকেও কিন্তু যত্ন দেবেন। আমি সুগারের সময়টা অলরেডি গতদিন ডিসকাস করে দিয়েছি, ব্লাড সুগার রিলেটেড সময়টা। এই সময়টা একটা সুগার প্রোন সময়, প্রত্যেকটা ছকের উপরই কম বেশি তার এফেক্টটা দেবে। হ্যাঁ, কিন্তু সেটা কতটা দেবে সেটা ডিপেন্ড করছে আপনার ছকে কতটা প্রবাবিলিটি আছে তার উপরে। কিন্তু এটা কিন্তু অলমোস্ট ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক 8-10 তারিখ পর্যন্ত এই সুগার সেন্ট্রিক যে বিভিন্ন রকম সমস্যা সেটা কিন্তু হওয়ার যোগ আছে। জব চেঞ্জ যে সময় ভুলেও করবেন না এই মাসটাতে, যেখানে আছেন সেখানে থাকুন। যদি কাজের সুযোগের অপেক্ষায় আছেন তাহলে এই অপেক্ষাটা আর 30-32 দিন মতন বাড়িয়ে দিন, তারপরে দেখবেন অপরচুনিটি আস্তে আস্তে আসতে শুরু করবে। বিবাহের যোগ ভুলেও যাবেন না এই সময়। কোনো মানে জাতক জাতিকা তার কাউন্টার পার্ট পছন্দ করে রাখতে পারেন এ সময়, কিন্তু বিবাহের ব্যাপারটা ফাইনালাইজ করবেন না, এটা আমার বলা। কারণ চন্দ্রের নক্ষত্রে শনি আছে এবং লগ্নে বসে রয়েছে, অনেকটা ডেপথ করে নেমে এসছে, প্রায় 12.5-13 ডিগ্রি পর্যন্ত চলে এসছে। তো সেই হিসাবে এটা একেবারেই ভালো সময় নয় এই সময় ফাইনালাইজ করার জন্য। সন্তানের জায়গায় অবশ্যই নজর দেবেন, কারণ 5th হাউসে রাহু বসে রয়েছে। সন্তানের মধ্যে অযাচিত রকম বায়না বা আবদার সেগুলো তৈরি হবে। এমনি বাচ্চাগুলো দীর্ঘদিন ঘরের মধ্যে থাকতে থাকতে একটা সাইকোলজিক্যাল এফেক্ট কম বেশি সবার মধ্যেই হয়েছে। মোবাইলের নেশা এমনিতেই এখনকার বাচ্চাদের আছে, তার মধ্যে আরও সেটা বেড়েছে, কারণ পড়াশোনাটা হচ্ছে ওভাবে। একটা মিনিমাম লজিস্টিক সাপোর্ট তো দরকার, সেটা রাখতে গিয়ে গন্ডগোলটা করছে। তো রাহু যেটা করে সেটা হচ্ছে, দেখুন, আমাকে অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করে যে কোঅর্ডিনেশনের সাথে যুক্ত কোন প্ল্যানেট। কোঅর্ডিনেশনের সাথে যুক্ত কিন্তু সোললি বুধ। বুধ অ্যাকচুয়ালি মেসেঞ্জার। রাহু কি করে? রাহু কোঅর্ডিনেটর নয়, রাহু হচ্ছে ব্রোকার। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ব্রোকারের কাজ হচ্ছে, ব্রোকার কিন্তু নিজের কিছু উদ্দেশ্যে কাজ করে, কোঅর্ডিনেটর সবসময় সেটা করেন না। হ্যাঁ, মানে ব্রোকার মানে কি, তার কিছু প্রিভিলেজ আছে এবং সে সেই প্রিভিলেজটা পেতে গিয়ে অনেক সময় অন্যায় কাজও করে। সেই জন্য আমি প্রত্যেকের কাছে মার্জনা চেয়ে নিয়ে বলছি, অনেক সময় দেখবেন ব্রোকারেজ বা এই জাতীয় প্রফেশনকে একটু খাটো চোখে দেখে সমাজের অনেক মানুষ। সেটা হয়তো শেয়ার বাজারের যে ব্রোকার আছেন তার সাথে মিলিয়ে ফেলে বা মানুষ অনেক সময় গণ্ডগোল করে। কিন্তু ব্রোকিং জিনিসটা যে কোনো মিডলম্যান, ইন্টারমিডিয়েটারি, এই যে ওয়ার্ডটা রয়েছে, কেউ ঘটকালি করছে, সেটাও তো এক ধরনের ব্রোকিংই আলটিমেটলি। তো এটা দেখবেন ভালো হলে বলবে না, কিন্তু যদি খারাপ হয় তখন পুরো রেসপন্সিবিলিটি গোজ টু দ্যাট ব্রোকার। তো ব্রোকারের কাজটা খুব রিস্কের কাজ এবং এক ধরনের প্রফিটও থাকে। এবং ব্রোকিংয়ের সাথে যেহেতু এই জায়গাটায় সোললি রাহু কন্ডাক্ট করে এবং তার সাথে বুধ থাকে টু সাম এক্সটেন্ট, কিন্তু রাহু এখানে মেন কাজটা করে এবং শুক্রও থাকে। তো সেই হিসাবে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি আপনাদের গতদিনের অনুষ্ঠানে, আমি পরশু দিনের আগের দিন যে অনুষ্ঠান করেছিলাম তাতে আপনাদের বলেছিলাম, দেখবেন যে বুধ এখন বকরি হতে চলেছে, আপনাদের কোঅর্ডিনেশন দেখবেন কমিয়ে যাবে। তো রাহু তো কখনো মানে মার্গী হয় না, সে তো বকরিই থাকে। তো রাহু যদি আমাদের কোঅর্ডিনেশনকে দেখতো, তাহলে রাহুর কোঅর্ডিনেশন আমাদের ডিস্টার্ব হয় কেন? সেটা তো একটা নির্দিষ্ট মানেরই ফল দিতে পারতো। অন্তত মনে করুন একটা নবাংশে তো ফল দিত। রাহু একটা নবাংশে অনেক দিন থাকে, আপনি টানা 3 মাস দেখবেন না কখনো যে কোনো একটা জিনিস কনস্ট্যান্টলি মানে তার যে মেসেজ, সেটা যে একজন সেটাকে দিচ্ছে এবং একজন সেটা গ্রহণ করছে। সাপ্লাই রেসিপিয়েন্ট দুটো পয়েন্ট থেকেই দেখবেন যে গন্ডগোল আছে। কিন্তু কারণ 3 মাসে তো বুধ একবার বকরি হবেই এবং যে নবাংশে থাকবে সেই নবাংশের ফল মানে ভাব অনুসারে সে ফল দেবে, পরিষ্কার ব্যাপার। রাহু অ্যাকচুয়ালি ব্রোকার এবং ব্রোকারও এক ধরনের মেসেঞ্জার। আপনি বলতেই পারেন যে ব্রোকারও এক ধরনের মেসেঞ্জার, অবশ্যই মেসেঞ্জার, সেও তথ্য দেয়, কিন্তু তার মধ্যে একটা লাভের অংশ থাকে। অনেক সময় সে মিথ্যা কথা বলেও তথ্য দেয়। যাই হোক, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য ভালো সময় আছে, কিনতে পারেন। বাট ভেহিকেল কিনলে কিন্তু চেষ্টা করবেন যে সেটা
অন্তত পরের দিকে, আর ফ্ল্যাট হলে আপনি কিনতে পারেন বাট একটু ওপরের দিকে ফ্ল্যাট নেবেন, মানে অন্তত 3rd ফ্লোর অনওয়ার্ডস, সেটা বেটার হবে। আর ব্যাড ডেজ আপনাদের বলে দিই 7 তারিখ, 16 তারিখ, আর 25 তারিখ, 26 তারিখ। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, আমি আগের দিন আলোচনায় বা আগের মাসের আলোচনায় বলেছিলাম সেপ্টেম্বর মাসে যে ধনু লগ্নের অবস্থান কিন্তু ক্ষমা করবেন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, কুম্ভ লগ্নের যে অ্যাকুয়ারিস অবস্থান কম্পারেটিভলি কিন্তু একটু উইক আছে। শুধু দ্বাদশে গ্রহ আছে বলে নয়, শনির যেটা মূল ত্রিকোণ অ্যাকচুয়ালি সেটা কিন্তু কুম্ভ রাশি। মূল ত্রিকোণে কি হয়, মূল ত্রিকোণে গ্রহের যে মূল ক্যারেক্টার সেটা বেরিয়ে আসে। অর্থাৎ মনে করুন আপনার দুটো বাড়ি আছে, পরপর আছে। একটা বাড়িতে আপনি, এরকম তো হতে পারে না যে দুটো বাড়িতেই আপনি সমানভাবে পার্টিসিপেট করে জীবনে বড় হয়েছেন, বা আপনার বাড়ির মধ্যেই যদি 4টে ঘর থাকে, এরকম দেখা যাবে যে কোনো একটা ঘরে আপনি বেশি সময় কাটিয়েছেন, অর্থাৎ সেই ঘরটার ওপর আপনার এক ধরনের আধিপত্য বলুন, এক ধরনের লাইকনেস বলুন, সেটা কিন্তু আপনার থাকবে। সেটা একটা ছোট বাড়ি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো সেই হিসাবে মকরও কিন্তু স্যাটার্নের নিজের ঘর, কিন্তু স্যাটার্নের দুটো ঘরের মধ্যে মকর কিন্তু দূরের ঘর। অর্থাৎ মকরেও স্যাটার্ন কমফোর্টেবল থাকে, এরকম নয় নিজের ঘরে রয়েছে, কমফোর্টেবলই রয়েছে, কিন্তু নিজের ঘরে থাকলেও সেই ঘরটার থেকে কুম্ভ কম্পারেটিভলি কমফোর্টেবল ঘর। তো কমফোর্টেবল ঘরের কাছাকাছি রয়েছে কিন্তু সেই ঘরে প্রবেশ করতে পারছে না, এটা একটু অস্বস্তিকর। বিশেষ করে যখন বকরি থাকছে তখন কি মনে হচ্ছে, পৃথিবীর সাপেক্ষে মনে হচ্ছে না যে শনি তার যে ভেলোসিটিটা সেটা স্যাজিটেরাসের দিকে আছে, ধনুরাশির দিকে আছে। তো স্যাটার্নের সেই সময় কুম্ভ লগ্নের যে সমস্ত মানুষ আছে তার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেতিবাচক একটা চরিত্র তৈরি করবে। অর্থাৎ মনে করবে যে লগ্নপতির ডাইরেকশন তার লগ্নের উল্টো দিকে রয়েছে, একাদশ ঘরের দিকে রয়েছে। তো সেই হিসাবে তার মধ্যে কিন্তু একটা রিজন তৈরি হবে যে আমার সব কিছু একটা ডিপ্রেসিভ, নেগেটিভ যাবে, এবং টু সাম এক্সটেন্ট সেটা খারাপ দশা থাকলে হওয়ারও যোগ আছে। পয়সার এক্সপেন্ডিচার প্রচুর করিয়ে দেবে। তার সাথে 6th হাউসের নক্ষত্রে শনি রয়েছে, এক ধরনের একাকিত্বের জীবন দিয়ে দেবে, বন্ধু বান্ধব বিচ্ছেদ হতে পারে। বিচ্ছেদ মানে আমি কিন্তু ভাববেন না কারোর ডেথ বা ডিমাইজ বলছি, মানে সম্পর্ক নষ্ট হলো বা আত্মীয় স্বজনের সাথে নষ্ট হলো, এই ধরনের বিভিন্ন নেগেটিভ আসপেক্ট কিন্তু তৈরি হতে পারে। ভালো দশায় থাকলে কম্পারেটিভলি কম হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। মানে কম হবে মানে হবে না সেটা নয়। মানি ফ্লো এর সময় কিন্তু কম্পারেটিভলি কম হবে এবং এক্সপেন্ডিচার অত্যন্ত বেশি হবে। বৃহস্পতি যেখানটায় রয়েছে একদম লাইন অফ জাংচারের ওপরে রয়েছে, তার ফলে কিন্তু এক্সপেন্ডিচারটা জুপিটার করাবে, অর্থাৎ ডিজায়ার তৈরি করবে। এখান থেকে দেখুন 4th হাউসে রাহু বসে রয়েছে অ্যাকচুয়ালি। 4th হাউসে রাহু, 4th হাউস কি আমাদের মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, তো সেখান থেকে মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিও দেবে না কখনো। কনস্ট্যান্টলি যেটা চেষ্টা করবে সেটা হচ্ছে আপনাকে অস্থির রাখা। অস্থির রাখার জন্য কি হবে, ডিমান্ড রেইজ হবে প্রচুর, কিন্তু সেই ডিমান্ডটা ফুলফিল করতে পারবেন না। সেটা আপনার নিজের দ্বারাও হতে পারে, ফ্যামিলির দ্বারাও হতে পারে। তার ফলে কী হবে, নিজের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি থাকবে, সন্তুষ্টি দেবে না। রাহু এবং কেতু, মানে রাহুই, তো এদের কাজটাই হচ্ছে এরা আপনাকে কখনো কোনো কিছুতে শান্তি দেবে না। শান্তি দেবে এরকম একটা বাতাবরণ তৈরি করবে, কিন্তু অ্যাকচুয়ালি দেবে না। তো যাই হোক, জব চেঞ্জ এ সময় আসার যোগ আছে, বাইরে থেকে কাজের যোগ আছে, বাট আমি বলবো অপ্ট করতে যাবেন, বা বলার দরকার নেই আপনার, সেটা হতেও দেখবেন অন্তত হাফ অফ দ্য মান্থ কিন্তু হবেই, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি পোর্শন পর্যন্ত যেতে হবে। বাট আমি বলবো সব থেকে বেটার হয় যদি শোনেন তাহলে সেটা নভেম্বর মাসে জয়েন করা, সেটা বেটার। আচ্ছা, ম্যারেজের যোগ ইমিডিয়েট একদমই নেই। ম্যারেজের যোগ তৈরি হবে মোটামুটি নভেম্বরের 3 ডিগ্রি ক্রস করবে বৃহস্পতি, তারপরে এবার 3 ডিগ্রি ক্রস করতে ধরে নিন ডিসেম্বর মাসের মোটামুটি 4-5 তারিখ নেবে, তারপর থেকে যোগটা ভালো করে স্টার্ট হবে বিবাহের ক্ষেত্রে, এবং সে সময় বিবাহ করে নেওয়ার বা অনেক অপরচুনিটি কিন্তু আসবে আপনার এ সময়। সন্তানের জায়গা কিন্তু অবশ্যই নজর রাখবেন, কারণ বুধের দ্বাদশ স্থানে রাহু রয়েছে এবং বুধ নিজে বকরি থাকবে, সেটা সব থেকে বড় ব্যাপার, এবং রাহু দ্বারা দৃষ্ট থাকবে। অলমোস্ট শুক্রের ঘরে ঢুকবে, কিন্তু সেটা 1 ডিগ্রির থেকে সামান্য বেশি, তারপরে আবার বেরিয়ে আসবে। তো সেই হিসাবে চেষ্টা করবেন যে
সন্তানদের সুস্থতার প্রতি নজর রাখা, শরীরের প্রতি, এটা কিন্তু ভীষণ দরকার আছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি। তো ফ্ল্যাট কেনার জন্য খুব ভালো সুযোগ আসবে, কিন্তু দেখবেন প্রাইস নেগোসিয়েশন করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনার যা বাজেট আছে সেটাকে এক্সিড করে যেতে পারে। সেটা বুঝে কিনবেন, আয় বুঝে ব্যয় করবেন। ভেহিকেলের জন্য যোগ আছে, বাট ভেহিকেল কেনার সব থেকে বেস্ট টাইম হচ্ছে 26 তারিখের পরে, এই মাসের, অক্টোবর মাসের। ব্যাড ডেজ আপনাদের বলে দিই, 2, 3, 4, 11, 12, 27, 28 খারাপ দিন আছে। খারাপ ইন দ্য সেন্স ভাববেন না যে, অনেক মানুষ ভাবে যে আমি কিন্তু খারাপ দিন অ্যাজ এ হোল সার্বিকভাবে বলি, সেটা মানসিক শারীরিক দুটো দিককে কম্বাইন করেই বলি। লাস্ট আপনাদের বলবো সেটা হচ্ছে মীন লগ্ন নিয়ে। সেটা হচ্ছে, দেখুন, মীন লগ্নের ক্ষেত্রে কতগুলো প্যারামিটার আছে। মীন লগ্নের 9th হাউসে বসে রয়েছে কে না, অলমোস্ট সারা মাসই শুক্র বসে থাকবে এবং কেতু বসে থাকবে, যেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মীন এবং আগের দিন যেটা বলেছিলাম আলোচনার ক্ষেত্রে, সেটা হচ্ছে কন্যা। এদের দুজনেরই কিন্তু নবম স্থানটা অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে। নবম স্থান যদি কোনো কারণে ডিস্টার্বড হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার ছকের একটা সার্বিক ইম্পর্টেন্সকে নষ্ট করে দেয়। এবং রাহু কেতুর নির্দিষ্ট ভেলোসিটি আছে, কিন্তু থাকে তো একটা ঘরে অনেক দিন বসে, তার ফলে তার প্রভাবটা বেশি। একটা ঘরে একটা গ্রহ যতদিন বসে থাকবে তার উপরেই তার প্রভাব তৈরি করে। শনিকে কেন এত পাওয়ারফুল বলা হয়? শনি কি বৃহস্পতির থেকে আয়তনে বড়? তা নয়, শনির ক্ষমতা বৃহস্পতির থেকে বেশি। কেন বেশি? কারণ শনি একটা ঘরে 2.5 বছর থাকে, বৃহস্পতি একটা ঘরে 11.5 মাস থেকে, আমরা সেটাকে ব্রডলি 1 বছর বলি, কিন্তু শনি 2.5 বছর থাকে, কখনো 2.5 বছরের একটু বেশিও থাকে, 2 বছর 7 মাসের মতো। অন্তত 2 বার বকরি হয় তার মধ্যে। কোনো গ্রহ এরকম পাবেন না যে একটা ঘরে 2 বার বকরি হয়। 5টা যে প্ল্যানেট যারা বকরি মার্গী হয় তাদের মধ্যে কোনো গ্রহ নেই, কিন্তু স্যাটার্ন হয় 3 বারও হয়। যেরকম মকরের ঘরে একবার বকরি হলো কখন না, 7 ডিগ্রি 47 মিনিটে গিয়ে 2020 সালে একবার হয়েছে। এবছর কততে হলো না, 19 ডিগ্রি সামথিং গিয়ে 27 ডিগ্রি মতন গিয়ে আবার বকরি হলো। এরপরে গিয়ে কি হবে না, কুম্ভ রাশিতে ঢুকবে, 2 ডিগ্রির মতন ঢুকে বকরি হয়, আবার মকর রাশিতে নেমে আসবে সামনের বছর। তো আলটিমেটলি এবছর যেদিন মার্গী হবে তার 11 দিন পরে পরের বছর মার্গী হবে। তারপরে দেখতে পাবেন যে 2022 সালের 21 বা 22 তারিখ শনি মার্গী হচ্ছে, এবং সেটা কিন্তু ওই 25 ডিগ্রির মতন একটা ডিগ্রিতে। তো সেটা কোথায় থাকবে না, মঙ্গলের নক্ষত্রে এবং ক্যাপ্রিকর্নে বসে থাকবে। তো একটা ঘরে 3 বার বকরি হচ্ছে। তো একটা ঘরে একটা গ্রহ যদি 3 বার, মানে কিছু 2 বার তো মিনিমাম, 3 বার যদি বকরি হয়, ওই ঘরটার একেবারে নুক অ্যান্ড কর্নার সম্পর্কে তার পরিচিতি তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে কি হয়, স্যাটার্ন ওই ঘরে সব থেকে বেশি প্রভাব তৈরি করে। পিতামাতার প্রতি আমাদের এত প্রভাব থাকে কেন? পিতামাতাকে আমরা জন্ম থেকে দেখি, অন্তত যদি নর্মাল ডেথ বা ডিমাইজ বলি, তাহলে পিতামাতার আগে মৃত্যু হবে আমাদের আগে। তো সেই হিসেবে মৃত্যু পর্যন্ত তাদের আমরা দেখছি, সেই জন্যই তো প্রভাব তৈরি হচ্ছে। আমাদের বাড়িতে তো অন্যান্য আত্মীয় স্বজনও আছে, দেখবেন অনেকের ছোটোবেলা থেকে, অনেক বাড়িতে অনেক এরকম মেড আছেন যারা প্রায় বাড়ির একজন আত্মীয়ের মতন, এবং ছোটোবেলা থেকে পালন করেছেন তাকে। আপনি সম্রাট আকবরের কথা ভাবুন, মহাম আনাগা তাকে মানুষ করেছে। সেটাকে মানে আপনি যদি 10 ইয়ারটা দেখেন, 1542 থেকে 1562 পর্যন্ত, এটাকে পেটিকোট গভর্নমেন্ট বলা হয়। এটা পুরো গভর্নমেন্টটাই মহামানাগাই পরিচালনা করত। তারপরে আকবর তার কাছ থেকে চার্জ টেক ওভার করে নেয়, সেই কাহিনী আপনারা জানেন। তার মা হামিদা বানু বেগম তাকে কিন্তু মানুষ করেননি, শুধু জন্ম দিয়েছেন। মানুষ করেছেন কিন্তু মহামানাগা। যেহেতু মানুষ করেন, যেহেতু বেশিক্ষণ সে ছিলেন তার কাছে, তার প্রভাবের বাইরে আকবর বেরোতে পারেননি। অত বড় ভারতবর্ষ, আজকে যে ভারতবর্ষটা দেখছেন সেটা তো একটা ছোট ভারতবর্ষ। আমাদের দেশটা তো অনেক বড় ছিল একটা সময়। তো সেই দেশটা যেখান থেকে তৈরি, এখন যেখানে আফগানিস্তান দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু করে এদিকে একেবারে আমাদের গঙ্গারেদি, অর্থাৎ প্রায় আসাম কামরূপ পর্যন্ত অংশ আগের পর্যন্ত, এবং উত্তরে একদম জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে স্বায়ত্তশাসন ছিল, কিন্তু পুরোটাই ছিল নর্মদা নদী পর্যন্ত, তো পুরো প্রাইমারি শাসন ছিল। তো এত বড় দেশের একটা রাষ্ট্রের একটা
রাজা, একজন এম্পায়ার, সম্রাট, তিনি একজন মানুষের প্রভাবের বাইরে বেরোতে পারেননি। তার মানে যে মানুষ আপনার সাথে বেশি দিন সময় কাটাবে সেই মানুষ আপনার কাছের লোক হয়ে যাবে। স্ত্রী, সন্তান, মা বাবা, এরা কেন কাছের লোক হয়? তো স্যাটার্নের ক্ষেত্রেও তাই, একটা ঘরে বেশি দিন থাকে। রাহু কেতুও তাই, একটা ঘরে অনেক দিন থাকে। 1.5 বছর ইজ নট আ শর্ট টাইম। যেখানে চাঁদ 56 ঘন্টা থাকে সেখানে শনি 2.5 বছর থাকে। যেখানে চাঁদ 56 ঘন্টা থাকে সেখানে রাহু কেতু 1.5 বছর থাকে, মোর অর লেস। তো সেই হিসাবে তার প্রভাবটা বেশি থাকে। খারাপ দশায় থাকলে প্রভাব দিতে বাধ্য। এবং 9th হাউস হচ্ছে মানুষের ধর্মস্থান। আগের দিনই বলেছি, ধর্ম মানে কি? আপনাকে বিচ্যুত করবে, আপনাকে পথভ্রষ্ট করবে, আপনার ডাইরেকশন লেস করবে। তো মীন লগ্নের ক্ষেত্রে 9th হাউসে বসে রয়েছে কে? কেতু বসে রয়েছে। কেতু মানে কে? রাহু বসে রয়েছে। অ্যাকচুয়ালি রাহু তো ওখানে দৃষ্টি দিচ্ছে, রাহুরই শরীরের অংশ কেতু। তো কেতু থাকা মানে রাহুই থাকা অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে আমাকে বহু মানুষ এরকম প্রশ্ন করে, এবং আপনাদের একটা সম্পূর্ণ প্রসঙ্গ বহির্ভূত কথা বলছি। সেটা হচ্ছে, আমি নিজে যেহেতু আইন পড়া ছাত্র বলে একটা খুব বাজে উদাহরণ দিয়ে কথা বলছি, হ্যাঁ, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। সেটা হচ্ছে, মনে করুন অনেক সময় দেখবেন দুর্ঘটনায় মানুষের অঙ্গহানি হয়। কারোর একটা পা বাদ চলে গেল, কারোর একটা হাত বাদ চলে গেল। তখন সেখানে যিনি ইনভেস্টিগেশন করতে আসেন, সিআরপিসিতে রুল বলা আছে নির্দিষ্ট, হ্যাঁ, যিনি ইনভেস্টিগেশন করতে আসেন তিনি লেখেন, ব্যক্তির পরিচয়টা লেখেন যে অমুক কুমার, হ্যাঁ, সন অফ অমুক কুমার, অমুক জায়গায় থাকেন, তিনি দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন। তো পাটার নিজস্ব তো কোনো আইডেন্টিটি নেই। পাটা ওই ব্যক্তিরই অংশ। তো পাটাকে ডেথ সার্টিফিকেট দিতে হয় যে পাটা শরীর থেকে বিচ্যুত হয়ে গেছে। ওই পা দিয়ে যদি ভবিষ্যতে কোনো অপরাধ ঘটে, যেটা ঘটা কখনো সম্ভব নয়, কোনো মানুষ ধরুন ওই পাটাকে একটা গদার মতন ইউজ করে কারোর মাথায় যদি মারে, তাহলে ওই ব্যক্তিটা রেসপন্সিবল নয় তার জন্য। আইন খুব প্রিসাইজলি ডিফাইন করেছে, বুঝে নিন। মনে করুন এই পা থেকে কেউ হাড়টাকে শুধু বার করলো, একটা খুব বাজে উদাহরণ দিচ্ছি আমি, শুনতে হয়তো খারাপ লাগছে, বার করে সেই হাড়টা দিয়ে কেউ মাথায় মারলো। এখন সেই ব্যক্তিটিই যদি ওরকম করে সেটা অন্য ব্যাপার, কিন্তু অন্য লোক যদি করে তার জন্য সেই ব্যক্তিটির পা রেসপন্সিবল হবেন না, কারণ পাটাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কার পা ওটা? পা তো ব্যক্তিটিরই। তো রাহুর ক্ষেত্রেও সেরকম বহু মানুষ প্রশ্ন করে, লজিকটা আসে না। আইনে একটা জায়গা আছে যেটাকে জুরিসপ্রুডেন্স বলা হয়, ল সায়েন্স, অর্থাৎ আইন কোথা থেকে এসছে তার পেছনে লজিক। শাস্ত্রটা তো লজিকের উপর বেস করে রয়েছে, লজিকটা আপনারা কখনো বোঝার চেষ্টা করেন না। সেই জন্য অনেক সময় না বুঝে বা বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন থেকে প্রশ্ন করেন। শাস্ত্র আমার সামনে খোলা রয়েছে, যারা লিখেছেন তো তারা কিন্তু প্রিসাইজলি বলেছেন সেখানে। তো রাহুর শরীরের অংশ কেতু, তো রাহুর ফাংশনই করবে না, তার বডিটা, আমার বডিটা তো আমার যদি হাতের থেকে ডিএনএ টেস্ট করা হয়, এখান থেকে একটা মনে করুন একটা সেল নিয়ে ডিএনএ টেস্ট করা হলো, আর নাকের থেকে একটা সেল নিয়ে, তার দুটোকে আলাদা হবে? হ্যাঁ, কি তো হবে, কনস্টিটিউয়েন্ট তো এক। তো দুজনের বিহেভিয়ারাল অ্যাটিটিউডও এক। বরঞ্চ কেতুর মধ্যে যেটা মারাত্মক আছে সেটা হচ্ছে হিডেন, কারণ কেতুর মধ্যে অ্যাকচুয়ালি যে প্রাণটা পুরোপুরি ট্রান্সফার্ড নয়। সেই জন্য কেতুর দৃষ্টি নিয়েও কিন্তু পণ্ডিতদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ আছে। এটা মাথায় রাখবেন, মতভেদ আছে কিন্তু। অনেকে বলে কেতুর দৃষ্টি নেই, যেহেতু কেতুর মস্তিষ্কটা নেই, রাহু সেটা নিজে। আবার বহু লোক বলে মস্তিষ্ক থাক বা না থাক, তার প্রভাব আছে ওই সমস্ত ঘরগুলোতে। অ্যাকচুয়ালি সেটাই ঠিক, কারণ বহু পণ্ডিতেরা সেটাই মেনে নিয়েছেন। কারণ রাহু মানে তো অ্যাকচুয়ালি কেতু মানে রাহু, দুজনে আলাদা নয়। তো 9th হাউসে অ্যাকচুয়ালি কেতু বসে আছে মানে রাহুই বসে রয়েছে, তার মানে আপনাকে পথভ্রষ্ট করবে। এটা হচ্ছে প্রথম কথা। দেখুন, রাহু কেতু যদি ছকে খারাপ পোস্টিংয়ে থাকে এবং আপনি যদি খারাপ দশা ভোগ করেন, তাহলে ওরা একাই এনাফ আপনাকে কিন্তু ডিসলোকেশন করে দেওয়ার জন্য, অর্থাৎ আপনাকে ডিরেইলড করে দেওয়ার জন্য। কারণ একে কন্ট্রোল করার মতন কোনো গ্রহ নেই। আপনার লগ্নপতি নিজে ইমিডিয়েট যেখানে রয়েছে সেটা খুব বলযুক্ত অবস্থান নয়, সেটা স্ট্যাটিক বল দেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু যেটাকে চলমান বল বলে সেই বল দেওয়ার মতন অবস্থায় অন্তত 12ই নভেম্বরের আগেও পৌঁছাতে পারবে না। তার ফলে আপনি কিন্তু যদি খারাপ দশায় থাকেন এবং মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে অন্তত আগামী প্রায় 1.5 মাস মতন সাবধানে থাকবেন। সাবধানে মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন। কোনো রকম নেগেটিভ কাজ, মাথার মধ্যে প্রচুর চিন্তা আসবে, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যাচ করে নেবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, না হলে কিন্তু
ঈশ্বর কাছে ঘরে আপনি ক্ষমা পাবেন না কখনো। 9th হাউস, তার মধ্যে শুক্র এসে বসবে। শুক্র এসে বসার পরে সে আরও বেশি প্ররোচিত হবে, কারণ শুক্রের ঘরে রাহু রয়েছে তার 3rd হাউসে, এবং রাহু ডিরেক্ট তাকে দৃষ্টি দেবে শুক্রকে, এবং কেতুকে নিয়ে সে বসে থাকবে। তার ফলে আপনার মধ্যে প্রচুর ডিজায়ার এবং ভোগ্যপণ্যের দিকে আপনার মানসিকতা করবে। এবং মীন লগ্ন কি, যেখানে শুক্র নিজে গিয়ে তুঙ্গস্থ হয়, অর্থাৎ তার যে ডিজায়ারগুলো রয়েছে, তার যে রিপুদোষ আছে, সেই রিপুদোষের পূর্ণাঙ্গ ব্যাপ্তি ঘটে সেখানে। সেই হিসাবেও কিন্তু ডিজায়ারকে লো করবেন, কারণ ফ্লো অফ মানি কিন্তু কম থাকবে, গতদিনই বলেছি আলোচনায়। তার ফলে চেষ্টা করবেন সেটাকে আটকে রাখা, নিজের কাছে মানে যতটা সম্ভব এক্সপেন্ডিচারটাকে কাটেল করা। আচ্ছা, জব চেঞ্জ যে সময় আসার যোগ আছে 12 তারিখের পরে, আসলে পরে অপ্ট করতে পারেন, বাট যতটা ডেফার করে করবেন ততটা বেটার। ফরেন যাওয়ার যোগও আছে, কম বেশি আছে, বাট দেখবেন যোগগুলো সবকটাই প্রোপাগেট হতে হতে এন্ড অফ দ্য মান্থ হয়ে যাবে। আচ্ছা, ম্যারেজের যোগ একটু পরে তৈরি হবে, মানে একটু পরে মানে ডিসেম্বর থেকে তৈরি হবে, যখন ভেলোসিটি বৃহস্পতির ফুল চলে যাবে, 12 মিনিট ক্রস করে যাবে, তারপর থেকে আপনার ম্যারেজের যোগ অ্যাকচুয়ালি তৈরি হবে। আচ্ছা, এই ঘরের যেহেতু একদম অপোজিটে এখনও মঙ্গল থাকবে এবং মাসের প্রায় 2/3 পার্ট অফ দ্য মান্থ থাকবে, তার ফলে কিন্তু খেয়াল রাখবেন যেন কোনো রকম মানে হটকারীর ওপরে বশ করে কোনো সিদ্ধান্ত নেওয়া এটা যেন না করেন। কিন্তু বারবার বলছি, এটা মীন এবং কন্যার ক্ষেত্রে বারবার বলছি এই জায়গাটা। 3rd হাউস এবং 9th হাউস দুটো কিন্তু ডিস্টরশন রয়েছে। 3rd হাউস থেকে অযাচিত ক্ষমতার তৈরি করে, মানে হঠাৎ করে একটা সেই হটকারী সিদ্ধান্ত নেওয়া, এবং সেটা অবশ্যই ভুল পথে নেওয়া, এবং লোভ লালসা এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হওয়া নিজের মধ্যে। সন্তানদের জায়গাকে সাবধানে রাখবেন, কারণ চন্দ্র 5th হাউস আপনার লর্ড, এবং বৃহস্পতি চন্দ্র ঘরকে দৃষ্টি দিতে পুরোপুরি পারছে না, চন্দ্রের ঘরের একদম শেষ অংশে দৃষ্টিটা অ্যাকচুয়ালি দিচ্ছে। তো অশ্লেষা নক্ষত্রের শেষ চরণ থেকে মোটামুটি রবির ঘরের ধরুন 7-8 ডিগ্রি পর্যন্ত ফোকাসটা আছে। তারপরে সন্তানদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, লেখাপড়ার প্রতি নজর দেবেন, কিন্তু জোর করবেন না কোনো কিছু, আগের দিনে আলোচনা করা হয়েছে। এবং শনি নিজে যেহেতু চন্দ্রের নক্ষত্রে রয়েছে, তার ফলে জোর করলে কিন্তু খুব বেশি রিজিড হয়ে যাবে, আসল কাজটা হবে না। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য বেটার সময় আছে। ভেহিকেল কেনার জন্য তো খুব বেটার সময় আছে, বাট চেষ্টা করবেন এন্ড অফ দ্য মান্থে ডেলিভারিটা নেওয়া। ফ্ল্যাট কেনার জন্য যোগ আছে, বাট লং টার্মে কিছু ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু বেটার হবে। আর ব্যাড ডেজ বলে দিই আপনাদের, 11, 12, 13 আর 29 তারিখ একটু খারাপ আছে, সাবধানে চলবেন। অ্যাজ এ হোল পুরো মান্থের জন্য ডিসকাশন করে দিয়েছি, তার সাথে অনেক অপ্রাসঙ্গিক কথাও বলেছি, তার জন্য মার্জনা করবেন। বাট বহু মানুষ কি হয়, আপনারা যারা ধরুন অ্যাস্ট্রোলজি অনেকেই তো একটু বোঝেন, অনেকে আবার অনেকটাই বোঝেন, তো তারা হয়তো জিনিসটা বুঝতে পারেন, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা অতটা বোঝেন না, কিন্তু তারা তাদের মধ্যে মানে ইনকিউজিটিভ, তারা জানতে চায়, বা তাদের জন্য অনেক সময় অনেক মানে লেম এক্সকিউজেস দিতে হয়, মানে খুব এড়িয়ে যাওয়ার মতন ব্যাপার আর কি, এবং খুব পেটি এক্সকিউজেস দিতে হয় অনেক সময়। তো সেইটা শুনে কেউ করবেন না। ভালো থাকবেন প্রত্যেকে। সময়টা আর ধরুন আজকে 19, তো সামনের মাসের 19, আর তারপরে হচ্ছে আর 7 দিন, 36-37 দিন মতন সাবধানে থাকবেন। আমি জানি না কবে আপলোড হবে, যবেই হোক সেদিন থেকে কাউন্ট করে নেবেন আপনারা। একটু সাবধানে থাকবেন, এবং সরকারি যে নির্দেশ বা সতর্কতা আছে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে। ভয় পাওয়ার বা ভয় দেখানোর মতো, অ্যাপ্রিহেনশনের মতো কিছু নেই, কিন্তু সাবধানে থাকবেন।